গুড মর্নিং, শুরু করে দিচ্ছে এডুকেশন অনলাইন। সঙ্গে রয়েছে আমাদের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একেবারে দীর্ঘদিন ধরে এই অনলাইন ক্লাসরুম তোমাদের সামনে চলে আসছে। তোমাদেরকে মানে তোমরা যারা এতদিন বাড়িতে আটকে ছিলে, এখন তো ক্লাস 9, 10, 11, 12 তোমাদের জন্য স্কুল শুরু হয়ে গেছে, তোমরা স্কুলে যাচ্ছ। যদিও ক্লাস 10 বা 12 স্টুডেন্টরা অতটাও স্কুলে যাচ্ছ না, কিন্তু 9 বা 11 অনেকেই স্কুলে যাচ্ছে, স্কুল করছে। কিন্তু যে সময়টা তোমরা একেবারে বাড়িতে ছিলে, সেই সময় তোমাদের বাড়িতে ক্লাসরুম কিন্তু পৌঁছে দিয়েছিল এডুকেশন অনলাইন। সেই অনলাইন পড়াশোনাতে তোমরা আজকেও রয়েছে আমাদের সঙ্গে। আর আজকে আমি বলে দেবো কোন বিষয় নিয়ে হবে আলোচনা। ভূগোল নিয়ে আজকে হবে তোমাদের পড়াশোনা আজকে ক্লাসরুমে, এবং এমন একটি বিষয় নিয়ে আলোচনা হবে যেটা ক্লাস 10 এবং ক্লাস 12 দুটি ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে উপযোগী। যারা ক্লাস 10-এ রয়েছে তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা ক্লাস 12-এ রয়েছে তোমাদের জন্য কিন্তু ভূগোলের এই বিষয়টি ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাসরুমে উপস্থিত রয়েছেন ইটিনটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে স্যারকে আমরা পেয়ে গিয়েছি, ডক্টর মৃণাল রায়। অনেক ওয়েলকাম আপনাকে স্যার। থ্যাংক ইউ আপনাকে। স্যার, তাহলে আজকে কোন বিষয় নিয়ে হচ্ছে পড়াশোনা? বিষয়টা হচ্ছে যে এই যে কোভিড পরিস্থিতিতে তো অনেকেই স্কুলে যেতে পারিনি, যদিও এখন ক্লাসটা শুরু হয়েছে। তবে দশম শ্রেণী বায়ুমণ্ডলের অন্তর্গত যে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত, অর্থাৎ সাইক্লোন এবং অ্যান্টিসাইক্লোন, এবং 12-তেও সেইটাই রয়েছে হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই বিষয়ের উপরে আজকে আমি একটু বিষয়টা আলোচনা করছি। আচ্ছা। তো আগে বায়ুমণ্ডলীয় গোলযোগ বলার আগে তো আমাদের একটু জেনে নেওয়া দরকার যে বায়ুমণ্ডল কাকে বলে। ঠিক। তো আমাদের এই যে পৃথিবী ভূগোলক, এটা পৃথিবী, এই পৃথিবীতে আমরা যে 0 কিলোমিটার ভাবি, মানে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত, 10,000, এই অংশে যে গ্যাসীয় আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে কম্বলের ন্যায় বিস্তৃত আছে, তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। এখানে শুধু গ্যাস বলা হলো, শুধু গ্যাস নয়, বিভিন্ন ধরনের গ্যাসিয়াস যে পদার্থগুলো আছে, গ্যাসগুলো আছে, এই গ্যাসের সঙ্গে কিছু আছে এরোসোল একসাথে বলে আমরা। অর্থাৎ সেই এরোসোলের মধ্যে রয়েছে ধূলিকণা, কার্বন কণা, ধূলিকণা, লবণ কণা, এবং এটা অঞ্চলভেদে আলাদা আলাদা হয়। যদি সমুদ্র উপকূল হয় তাহলে বায়ুতে লবণ কণার পরিমাণ বেশি থাকে, আবার যদি মরু অঞ্চল হয় তাহলে সেখানে বালুকণা, সূক্ষ্ম বালুকণা বেশি থাকে। আর তো এইগুলোকে একত্রে আরও একটা জিনিস থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো হচ্ছে মাইক্রোবায়োস, আণুবীক্ষণিক জীব, যেটা বাতাসে ভেসে বেড়ায়। সব মিলিয়ে একটা বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলীয় গোলযোগ যদি আমরা বলি, যে বায়ুমণ্ডলীয় গোলযোগটা, এই যে ডিস্টারবেন্সটা কী জিনিস, তো এই যে পৃথিবী, এই পৃথিবীর এই বায়ুমণ্ডলের সব জায়গায় কিন্তু এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা হয় না। কোথায় না, আমাদের এখান থেকে যদি আমরা বায়ুমণ্ডলের স্তর দেখি, তাহলে প্রথম যে স্তরটা পাই ভূপৃষ্ঠের সংলগ্ন স্তর, সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারেই বায়ুমণ্ডলীয় গোলযোগটা দেখা যায়। তো এই বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে কি হয় যে আমাদের যে গ্রিক শব্দ, স্যার কর্নারে পেনটা, একদম কর্নারে, এটা হচ্ছে পেন, হ্যাঁ, এটা গ্রিক শব্দ, কুকুলাস কথাটা থেকে এসছে, তা থেকে এসছে ইংরেজিতে সাইক্লোন। কুকুলাস থেকে সাইক্লোন, সাইক্লোন কথাটা এসছে, এটা গ্রিক ওয়ার্ড, আর এটা ইংলিশের ওয়ার্ডে সাইক্লোন, আর যেটা বাংলায় বলা হচ্ছে ঘূর্ণবাত। এই ল্যাঙ্গুয়েজটার মধ্যেই রয়েছে ঘূর্ণবাত, মানে ঘুরছে বাতাস এমন। তো এই ঘূর্ণবাতটা প্রথম যিনি নিয়ে এলেন, এই প্রথম এটা বায়ুমণ্ডলীয় গোলযোগের বিষয়টাকে যিনি আলোচনা করলেন 1848 সালে, হেনরি পিডিংটন, ইনি প্রথম এই বিষয়টা নিয়ে এলেন। আসলে কী তাহলে ঘূর্ণবাতটা, সেটা এখন দেখতে হবে। তোমরা তো দেখেছো কদিন আগে আমফান হলো,
যার তাণ্ডবে সারা পশ্চিমবঙ্গ তথা তার সংলগ্ন রাজ্যগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা দেখেইছো হঠাৎই, মানে এটা তোমাদের চাক্ষুষ একটা দৃশ্য। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা কিভাবে হয়, তাহলে সেটা একটা আসলে কিন্তু একটা সাইক্লোন, এটা আসলে একটা সাইক্লোন। আমরা বাংলা কি বললো তোমরা বইতে পাবে ঘূর্ণবাত। দেখা যাক কি ঘূর্ণবাত। তাহলে প্রথমে একটা সংজ্ঞা দিই, তোমরা এগুলো পরীক্ষায় যখন আসবে তখন এভাবে লিখবে সংজ্ঞা, যে কেন্দ্রে নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণিঝড় তাকে আমরা বলি ঘূর্ণবাত। কেন্দ্রে নিম্নচাপ আর তার চারিদিকে আছে কি না উচ্চচাপ। তার তোমরা জানো যে বায়ু প্রবাহের যে ধর্ম সেটা সবসময় উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে যাবে। কিন্তু এই যাওয়ার সময় কিন্তু এই ঘূর্ণবাতের সময় এইভাবে সরাসরি যাবে না। কি হবে না, এটা দুটো নির্ভর করবে দুটো গোলার্ধের উপর। আমরা যদি এটা উত্তর গোলার্ধ ভাবি, নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার, তো ধরুন এখানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে প্রবল, এখানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে প্রবল। তাহলে উত্তর গোলার্ধে কিন্তু এই যে ডাইরেকশনটা বায়ুর ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে কিন্তু ঢুকবে, এটা মনে রাখতে হবে। এখানে একটা শর্ট কোশ্চেন হয় যে উত্তর গোলার্ধের ঘূর্ণবাতের বায়ু কোন দিকে প্রবাহিত হয়, ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক তেমনি তাহলে দক্ষিণ গোলার্ধে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে বেঁকে। আসলে এটা বাঁকছে কেন, এটা তো সরাসরি আসার কথা ছিল উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, কিন্তু এখানে এভাবে লেখা না। এর জন্য দায়ী হচ্ছে কোরিওলিস বল। আসলে তোমরা জানো যে পৃথিবীর আবর্তন গতির জন্য একটা কোরিওলিস বল তৈরি হয়, যার এখানে কোরিওলিস বলের মান সবচেয়ে কম এবং কোরিওলিস বলের মান এখানে সবচেয়ে বেশি হয়। কোথায়, দুই মেরুতে। ফলে বায়ুপ্রবাহ এদিক থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এলে ঠিক তার বিপরীতে কোরিওলিস বল এখানে কাজ করতে শুরু করে। ফলে সমচাপ রেখার সমান্তরালে কি হয়, বায়ুটা এদিকে প্রবাহিত হয়, অর্থাৎ জিওট্রপিক উইন্ড। অর্থাৎ এইভাবে বায়ুটা এখানে বাঁক নেয়। এই কারণে বায়ুটা কিন্তু সরাসরি না এসে বেঁকে যায়। তো এটা গেল আমাদের যে দিক। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার কোন দিকে প্রবাহিত বিপরীত হবে, দিকে। দক্ষিণ গোলার্ধে কোন দিকে কোন দিকে, এটা প্রথম প্রশ্ন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোতেই হয়। তো এবার যে ঘূর্ণবাত, এবার ঘূর্ণবাতের ক্যারেক্টারটা কেমন, বৈশিষ্ট্যটা। এটা যদি বৈশিষ্ট্য দেখি, আগে একটা ছোট ঘূর্ণবাত একটা এঁকেছি, সমপ্রেশ রেখা, সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং কেন্দ্রে সাধারণত 700 থেকে 800 মিলিবার চাপ হয় এবং তার বাইরের দিকে চাপ বাড়তে থাকে। অর্থাৎ কেন্দ্রে একটা নিম্নচাপ তৈরি হলো এবং তার মান কত না 700 থেকে 800 মিলিবার। এবার এই যে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি থাকার কারণে কি হবে, আমরা এখানে একটা যদি চাপের ঢাল তৈরি করি তাহলে চাপের ঢালটা খুব খাড়া হবে। চাপের ঢাল, তো চাপের ঢাল খাড়া হলে আমরা জানি বায়ু কী হবে, তাহলে গতিবেগ বেশি হবে। আর ঢাল কম হলে কি হয়, তোমরা একটা দেখো না, একটা যদি ঢালু জায়গা থাকে তুমি একটু জল ঢেলে দিলে কী হবে, সেটা খুব দ্রুত প্রবাহিত হবে। দ্রুত প্রবাহিত হবে। এখানেও তাই, যদি বায়ুর চাপের ঢাল বেশি হয় তাহলে বায়ু দ্রুতভাবে প্রবাহিত। আর এখানে কিন্তু এই যে ঢালটা বেশি বলে ঘূর্ণবাতের বায়ু কিন্তু অনেক বেশি প্রবল বেগে প্রবাহিত হয়, দ্রুত বেগে প্রবাহিত হয়, গতিবেগটা প্রবল থাকে গতিবেগটা। এবং সেই গতিবেগটা 20 কিলোমিটার থেকে পার আওয়ার থেকে শুরু করে, এটা গতিবেগটা 20 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু করে 400 কিলোমিটার পার আওয়ারও হয়ে থাকে। এবার আমরা 2 নম্বর দেখছি যে তাহলে এই যে কেন্দ্রে যে প্রবল নিম্নচাপ তৈরি হলো, যার ব্যাসার্ধ আমরা যদি বলি তাহলে 20 থেকে 30 কিলোমিটার, এই যে ব্যাস, যে জায়গাটা প্রবল নিম্নচাপ ঘনীভূত হয়েছে
এটাকে আমরা বলবো আই অফ দ্য সাইক্লোন, আই অফ দ্য সাইক্লোন। তাহলে ঝড়ের চক্ষু কাকে বলে একটা প্রশ্ন আসে, তাহলে তোমরা কি বলবে? যে ক্রান্তীয় অঞ্চলে যে স্বল্প পরিসরের স্থানে প্রবল নিম্নচাপ তৈরি হয় এবং তা থেকে যে ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে, সেই কেন্দ্রে স্বল্প পরিসর এবং তীব্র নিম্নচাপ বিশিষ্ট অঞ্চলটিকে বলে আই অফ দ্য সাইক্লোন। তাহলে টোটাল একটা ঘূর্ণবাতের বিস্তৃতি কত হতে পারে? এটা 200 থেকে 350, কখনো কখনো এটা 400 কিলোমিটারও দেখা গেছে। আর ঘূর্ণবাতের হাইটটা যদি আমরা এখান থেকে উল্লম্বভাবে দিই, যদি একটা ঘূর্ণবাত এরকম হয়, বিষয়টা এরকম হয়, এই এলো, এটা আমি উত্তর গোলার্ধ দেখাচ্ছি, তাহলে এই বায়ুটা এলো ঘুরতে ঘুরতে উপর উঠে গেল, বা বায়ুটা আমি ধরে নিলাম স্যার এইভাবে যাচ্ছে, বা বায়ুটা ধরে নিচ্ছি এইভাবে ঢুকছে। তাহলে এই যে জায়গাটা হচ্ছে, এটা কিন্তু আই অফ দ্য সাইক্লোন, যেটা ব্যাসার্ধ 20 থেকে 30 কিলোমিটার, একদম ঠিক। এবার এই ঊর্ধ্বমুখী হলো বায়ু পুরোটা কুণ্ডাল আকারে। তাহলে আরেকটা হচ্ছে যে ঘূর্ণবাতের বায়ুর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হলো বায়ু কেন্দ্রমুখী হয় এবং কুণ্ডাল আকারে ঊর্ধ্বমুখী হয়। পরের যে একটা বৈশিষ্ট্য রয়েছে, যে এই যদি আমি একটু ক্রস সেকশন ভিউতে দেখাই, তাহলে এই যে জায়গাটা, এইটা ঝড়ের চক্ষু, বায়ুটা এইভাবে মুভ করছে, অর্থাৎ এর চারিদিকটা মেঘ সৃষ্টি হয়, এদিকটাও, অর্থাৎ এদিকটাও, মানে এরকম যদি একটা আই অফ দ্য সাইক্লোন হয়, তাহলে এর মাঝখানটা মেঘমুক্ত থাকে আর চারিদিকটাই হচ্ছে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। না, আমরা যদি একটা চোঙ কল্পনা করি, তার চোঙের চারিদিকে, হ্যাঁ চারপাশটাতে মেঘ, একদম ঠিক। তো চারদিক দিয়ে এরকম হয়। এই জন্য আমরা যখন বঙ্গোপসাগরে শুনি যে নিম্নচাপ তৈরি হয়েছে, আমরা যদি এরকম দেখি, এখানে একটা নিম্নচাপ ফরমেশন আছে। তাহলে কি হচ্ছে, আমরা তো নিজেরাই দেখি যে বায়ুগুলো কিভাবে আমাদের এইভাবে ঝড় তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ এই জায়গায় কিন্তু মেঘমুক্ত, ক্লাউডলেস, কিন্তু যতটা মেঘ তৈরি হচ্ছে এই জোনটাতে, এই জন্য এখানে প্রবল বৃষ্টি হবে, কিন্তু ওই কেন্দ্রের ওখানে নয়, চারিদিকে। এরপরে যখন গঠনটা আসবে তখন আমি আবার দেখাবো যেটা কি। এবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আবহাওয়াটা কেমন যাবে। প্রথমত এই ঘূর্ণবাত হল যদি হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত, তাহলে কি হয়? এই তো আমফান হলো, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঠিক। তাহলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল কী হবে? বৃষ্টিপাত হবে। তবে কি টানা হবে? কি করে দেখো একটা, আর এটা কি এই ক্রান্তীয় ঘূর্ণবাত আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চলমান। এই জায়গাটাকে যদি হয়, আমি একটু আগে দেখাচ্ছিলাম যেটা, আমি ধরে নিলাম এই জায়গার থেকে, তোমরা শোনো যে উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে, এটা বাংলাদেশের দিকে যাচ্ছে বা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসছে, এটা আসলে এরকম শিফট করে, বা পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে সে উড়িষ্যার দিকে চলে গেল অথবা বাংলাদেশের দিকে ঘুরে গেল। আর তো এটা হয়, তাহলে এটা একটা চলমান। এবার কি হলো, এই জায়গাটা আমি ধরে নিলাম যে এই ঘূর্ণবাত, তাহলে এই জায়গাটা বৃষ্টি হচ্ছে, অঞ্চলটায় টানা বৃষ্টি হলো, কয়েক ঘন্টা বা একদিন বৃষ্টি হওয়ার পর দেখা গেল হঠাৎই বৃষ্টি থেমে গেল। কী হলো, এই জায়গাটা বৃষ্টি আর হলো না। কারণ কি, তখন শিফট করে গেছে এই জায়গাটায়। এই জায়গায় কিন্তু আগে ছিল, এই জায়গাটা যখন এখানে ছিল তখন এই জায়গাটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এটা যখন শিফট করে এখানে গেল তখন কি হলো, এই জায়গায় বলেছি মেঘমুক্ত থাকবে, অর্থাৎ হঠাৎই আকাশ দেখা গেল পরিষ্কার হচ্ছে না। এইটি যখন আবারও উত্তরে শিফট করে গেল তখন আবার এর চারিদিকে যে মেঘ হবে আবার বৃষ্টিপাত। এই জন্য দেখা যায় যে আমফানের
হলো, তারপরে আবার হলো, আবার বলে আমরা বলি এই তো আবার মনে আছে এসছে, আবার মনে হয় সেটা হচ্ছে ওটা এর যে গতিশীল ক্যারেক্টার, এটাই তার প্রমাণ। ওটা ক্রমশ অবস্থান পরিবর্তন করে। আর একটা ক্যারেক্টার কি না, যে এই ঘূর্ণবাদটা যত শিফট করবে তত কিন্তু এর শক্তি বাড়বে, এর শক্তিটা বাড়ে। কেন বাড়ে? আসলে বায়ুটা যখন ঊর্ধ্বমুখী হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এর দ্বারা যখন এরকম উপরে উঠে গেল, এখানে কনডেনসেশনটা ঘটবে, ঘনীভবনটা ঘটবে। এই ঘনীভবন ঘটলে কি হয়, একটা লিন তাপ ত্যাগ করবে, ল্যাটার্ন হিট এখান থেকে রিলিজ হবে। তাপ, লিন তাপ তোমরা শুনেছো, লিন তাপ পড়েছো, ফিজিক্যাল সায়েন্সও পড়েছো। তো এই লিন তাপটা কী হলো, এই লিনটাতে যেইখানে রিলিজ হলো তখন এর উষ্ণতা আরও বেড়ে গেল, ফলে এর শক্তিটা আরও বেড়ে গেল। এই জন্য আমরা যখন দেখি যে উৎপত্তি স্থল থেকে যতই উপকূলের দিকে আসছে আমরা ততই শক্তি বাড়ায়। আসলে কারণটা হচ্ছে এই, যত বায়ু উপরে উঠবে তত জলীয় বাষ্প উপরে ঘনীভূত হবে, আর তত লিন তাপ ত্যাগ করবে, আর তত পরিমাণ সে শক্তি অর্জন করতে থাকবে। এবার আমরা আসি ঘূর্ণবাতের শ্রেণী বিভাগে। ক্লাসিফিকেশন অফ সাইক্লোন। তো এই সাইক্লোনটা মোটামুটি প্রধানত যেটা ঘটে থাকে সেটা হচ্ছে মেরিটাইম এয়ার মাস, অর্থাৎ সমুদ্রে। এবার আমি আগে একটু বলে নিই যে এই সাইক্লোনটার শ্রেণীবিভাগের আগে অনেকের ধারণা থাকতে পারে এইটা মনে হচ্ছে শ্রেণীবিভাগ, এরকমটা নয়। আমি একটা ম্যাপ ড্র করে নিই আগে, এটা ওয়ার্ল্ডের ম্যাপ। এখানে যখন হলো, আমরা আসলে বলেছিলাম এটা যদি নিরক্ষরেখা বলি আমরা, তাহলে হবে কোথায়, 5 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘূর্ণবাতটা হয়। আরেকটা হয় কোথায় না, 30 থেকে 60 ডিগ্রি বা 65 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে, দু জায়গায় ঘূর্ণবাতটা হয়। তাহলে একটা জোন ঘূর্ণবাতের, একটা জোন। আর একটা জোন কোথায় না, এখানে। তো যখন এই অঞ্চলটায় হচ্ছে তখন আমরা বলছি ট্রপিক্যাল সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন। আর যখন এটাকে হচ্ছে এই অঞ্চলটায় তখন আমরা বলছি টেম্পারেটেড সাইক্লোন। কি বললাম, টেম্পারেটেড সাইক্লোন। টেম্পারেটেড সাইক্লোন। তাহলে ঘূর্ণবাতকে আমরা শ্রেণীবিভাগের প্রথম একটা ভাগ করলাম, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, আর তোমরা যেটা জানো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তাহলে নিরক্ষরেখা থেকে কিছুটা উত্তরে এখানেই ঘূর্ণবাতটা হলো। তো এই ঘূর্ণবাতটা হলে তাহলে তো স্যার ঠিকই বললেন, কিন্তু এবার আমরা যখন এই ঘূর্ণবাতগুলোর নাম দিই, যদি এখানে হয় অস্ট্রেলিয়া উপকূলে, তখন আমরা বলি উইলি উইলি। এইগুলো তোমরা একটু ভালো করে লিখবে, কারণ এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে যে কোন উপকূলে ঘূর্ণবাত, তার কি নাম। যেমন উইলি উইলি যদি আমাদের উড়িষ্যা উপকূলে হয় বা পশ্চিমবঙ্গ অর্থাৎ এক কথায় বঙ্গোপসাগরে হয়, তাহলে আমরা তাকে বলি সাইক্লোন। যদি জাপান উপকূলে হয় তাকে আমরা বলি টাইফু।
আর যদি দক্ষিণ চীন সাগরে হয় টাইফুন, আবার যদি ক্যারিবিয়ান সাগরে হয় হারিকেন, বা আমাদের দক্ষিণ এই আফ্রিকা মহাদেশের পূর্ব বা পশ্চিম উপকূলে যদি হয়ে থাকে এই সাইক্লোনটা, তাহলে আমরা তাকে বলি হারিকেন। তো এইগুলো হচ্ছে আমাদের। আর এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী যেটা হয়, তোমরা নাম শুনেছো টর্নেডো, বিধ্বংসী। এই টর্নেডোটা কিন্তু কোন জায়গাটা হয়, মূলত সমুদ্রের উপরে হয়। আর এই যে জায়গাটা তোমরা নাম শুনেছো মিসিসিপি, মিসৌরি যে নদী, সেই নদীর অববাহিক অঞ্চলকে করে এই, এবং এমনকি এটা 1200 বার হতে পারে, 1200 বার মতো সাইক্লোন হয় প্রতি মাসে, কি সাংঘাতিক, 1200 বার। তার তীব্রতা কম বেশি থাকতে পারে। তো এবার আমরা তাহলে সাইক্লোনকে এবার তাহলে কী নাম দিয়ে বুঝলে এগুলো? এটার নাম কি? মুছে গেছে স্যার। বঙ্গোপসাগরে হলে সাইক্লোন, আর এইগুলো তোমরা লিখেছো, এগুলো আবার তোমরা জেনে নেবে, রেখে নেবে। জাপানে হলে টাইফুন, যদি চীন হয় তাহলে টাইফুন, হ্যাঁ, যদি আমাদের অস্ট্রেলিয়া হয় তাহলে উইলি উইলি, হ্যাঁ, আর টর্নেডো তো তোমরা খুব ভালো করে জানো। আর যদি সেটা আমাদের সাউথ আফ্রিকাতে হয় তাহলে সেটাকে আমরা বলছি হারিকেন। ঠিক আছে। এবার তাহলে ঘূর্ণবাত দুটোর মধ্যে একটা বললাম ক্রান্তীয় ঘূর্ণবাত। তবে ক্রান্তীয় ঘূর্ণবাতের আবার কতগুলো ভাগ করছে। ট্রপিক্যাল সাইক্লোনের আবার কতগুলো ভাগ করছে। একটা বলছি যে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাত। আসলে এটার গতিবেগটা কম হয়, 63 কিলোমিটার, 60 থেকে 63 কিলোমিটার পার আওয়ার এর গতিবেগটা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত না বলে এটাকে ঝড় বলবো। এটা 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হয়। আর একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত। এগুলো দুর্বল, এটা ঝড় হিসাবে আমরা ওটা স্থানীয় বায়ুর মধ্যে এটা কাউন্ট হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু এইটা নিয়ে আমাদের বিষয়, বেশি আলোচনার বিষয় হচ্ছে এটা টপিক্যাল সাইক্লোন, ক্রান্তীয় ঘূর্ণবাত। তাহলে আমরা কি এ পর্যন্ত হলো, ঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি, আর শ্রেণীবিভাগ হলো। এবার হচ্ছে ঘূর্ণবাতের উৎপত্তি কীভাবে হবে আর গঠনটা, এইটুকুও যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে জানা হয়ে যাবে। তাহলে আমরা এবার একটু জেনে নেব যে উৎপত্তিটা কেমন হয়। উৎপত্তি প্রথমেই হচ্ছে যেহেতু এটাকে বলেছি সমুদ্রপৃষ্ঠে হয়, তাহলে সমুদ্রে, আমি এটাকে একটা সমুদ্রে এঁকে নিচ্ছি কাল্পনিকভাবে। প্রথমে সূর্য তাপে সমুদ্র জলের উষ্ণতা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যাবে, এবং অন্যান্য যে সমুদ্রের যে রাসায়নিক বিক্রিয়া চলে সমুদ্র জলে, তার জন্য তাপমাত্রা বাড়তে পারে, বা পার্শ্ববর্তী অঞ্চলে যদি কোনো অগ্নুদ্গম ঘটে থাকে তার লাভা সংস্পর্শে আসতে পারে। অনেকভাবেই যদি টেম্পারেচারটা হঠাৎ এরকম বেড়ে যায়, সেটা সূর্যতাপ একটা বিশেষ ফ্যাক্টর, তাহলে এখান থেকে কী হবে, জলীয় বাষ্প উপরে উঠতে থাকবে। অর্থাৎ এখানে কী তৈরি হলো, একটা নিম্নচাপ। তাহলে প্রথমে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, দ্বিতীয়ত ঊর্ধ্বমুখী গমন, এই ঊর্ধ্বে ওঠার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এটা আস্তে আস্তে কী হবে, এই ঘনীভবনের দিকে চলতে থাকবে, অর্থাৎ তাপমাত্রা ছাড়তে থাকবে। তৃতীয়ত যে এই বায়ুটা যখন উপরের দিকে উঠছে, তখন যত ঘনীভবনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে উষ্ণতা কমে কমে একসময় শিশিরাঙ্কে পৌঁছে গেল। শিশিরাঙ্কে পৌঁছানোর পর এখানকার যে জলীয় বাষ্প নিয়ে উঠলো,
তার দ্বারা এখানকার বায়ুটা সম্পৃক্ত হলো, অর্থাৎ ছোট ছোট জলকণায় পরিণত হলো। কিন্তু এই ওঠার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কী হলো, একটা নিম্নচাপ ফর্মেশন হয়ে গেল। এই নিম্নচাপ হলেই কী হবে, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যে উচ্চচাপ ছিল সেই উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে আসতে শুরু করবে, এবং যেই নিম্নচাপে পৌঁছাবে তার কেন্দ্রে পৌঁছানোর আগেই এই বায়ুটা ঊর্ধ্বমুখী হয়ে যাবে। আর এই ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে কতগুলো পরপর ধাপ চললো, ঊর্ধ্বমুখী হলো, শিশিরাঙ্কে পৌঁছালো, ঘনীভূত হলো। এবার বায়ুটা কি হলো, উত্তর গোলার্ধ হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কেন্দ্রে পৌঁছানোর আগেই বায়ুটা কুণ্ডালাকারে ঊর্ধ্বমুখী হলো, অর্থাৎ কেন্দ্র শান্ত থেকে গেল। আর যেই উপরে উঠে আস্তে আস্তে এটা ঘনীভূত হচ্ছে, আর এ কী করছে, একটু আগেই বলেছি আমি, এখানে লীন তাপ ত্যাগ করছে, আর এ শক্তি সঞ্চার করছে, আরও বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটা ঘূর্ণবাতের উৎপত্তি হলো। এবার গঠনটা, ঘূর্ণবাতের গঠনটা আমি একটু ঘূর্ণবাতটাকে যদি এইভাবে করে দেখি, এই একটা ঘূর্ণবাত। তো ঘূর্ণবাতের এই অংশটাকে কি বলেছিলাম, যে কোনো শান্ত থাকবে আর চারিদিকটাকে একটা মেঘের সঞ্চার, সিরাস, সিরাস, অল্টোস্ট্র্যাটাস, ক্লাউড তৈরি হবে দিকে চারিদিকে। এটা কিন্তু আমি একদিকে দেখিয়েছি, চারিদিকেই হবে, এরকম চারিদিকেই হবে, এটা চারিদিকে। গঠন গেল এই। আর এর এই জায়গাটা গঠন হচ্ছে, দৈর্ঘ্যটা হবে 200 থেকে 400 কিলোমিটার, আর উচ্চতা হবে 15 কিলোমিটার। আর গঠনটা কী হবে, এই ক্রস সেকশন যদি কাটা যায় তাহলে দেখছি এই মেঘ তৈরি হলে এখান থেকে কী হবে, মেঘ হলে বৃষ্টিপাত হবে এখান থেকে। আর কি হবে এখানে গঠনটায়, এখান থেকে কতগুলো বলয় তৈরি হবে। প্রথম বলয়, দ্বিতীয় বলয়, তৃতীয় বলয়, চতুর্থ বলয়। এই গঠন আসলে এইভাবে করতে হবে। এই অঞ্চলগুলোতে মেঘ হবে। ছবিটা এইভাবে ড্র করলে সম্ভব, নাহলে 3 ডাইমেনশন ছবি আঁকা সম্ভব নয়। এইভাবে আঁকতে হবে, তোমরা এইভাবে আঁকবে। এই হচ্ছে প্রথম বলয়, এটা যদি ঝড়ের চক্ষু, প্রথম বলয়, ফার্স্ট ট্রাক। এখানের ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকে না, কারণ এখানকার বায়ু ঊর্ধ্বমুখী হয়, এবং ফলে এই জায়গাটার যে গতিবেগ, সেই গতিবেগটা এসে একটা কুণ্ডালাকার গতিবেগ এখানে দেখা যায়। সেকেন্ড ট্রাক, এখানে গতিবেগটা সবচেয়ে বেশি হয়, না এসে কেন্দ্রে ঢোকার আগেই এই সেকেন্ড ট্রাকটাই সবচেয়ে বেশি গতিবেগ হয়, এবং এটা 150 থেকে 150 থেকে এখানে লিখছি, এই ট্রাকটা 150 থেকে 200 কিলোমিটার বেগে প্রবাহিত হতে থাকে, প্রবল গতিবেগে। থার্ড ট্রাকে এসে এর তুলনায় গতিবেগ কম থাকে। ফোর্থ ট্রাকে এসে কী হয়, আস্তে 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 এখানে মেঘ হালকা হয়ে যায়, এবং পার্শ্ববর্তী উচ্চচাপ এবং এই যে উচ্চচাপ এবং এখানকার যে চাপ, এর মধ্যে পার্থক্য খুব কমে যায়, 2 থেকে 3-4 মিলিবার মতো কমে যায়। ফলে আস্তে আস্তে এটা এই ট্রাকটা মানে এখানে আর কোনো
আকাশ পরিষ্কার থাকে, আর এটা মৃদু মেঘ থাকে, হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। এইভাবে একটা পুরো এটা আর এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে। তো এইটা হচ্ছে গঠন। এবার আমরা তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাত জেনেছি। আর এবার আমরা ক্রান্তীয় ঘূর্ণবাতের জানার পরে আমরা এবার জানবো কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো এটা কেন নাতিশীতোষ্ণ বলা হলো, আগে নামকরণটা একটু ঠিক করে নেওয়া যাক। এটা নিরক্ষীয় অঞ্চল, এটা মেরু অঞ্চল। আমরা মাঝখানটাকে কি বলি, আমি বলেছিলাম যে 30 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ঘূর্ণবাতটা তৈরি হয়। তো এটা তো এমনিতেই নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে এইটা আমরা তো বলি এটা এমনি নাতিশীতোষ্ণ অঞ্চল, তাই একে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। আর একটা কী বলা হয়, এটা হচ্ছে পোল মেরু, আর এখানে এই যে ফ্রন্টটা তৈরি হলো, এখানে সীমান্ত থেকে এটা হয়, তাই লেখে প্লর ফ্রন্ট ঘূর্ণবাতও বলা যায়। তো আমরা এবার দেখলাম যে কোথায় হয়। প্রশ্ন তো হতে পারে স্যার দক্ষিণ গোলার্ধে হয় না কেন? তো দক্ষিণ গোলার্ধে হয় না কেন? দক্ষিণ গোলার্ধের ম্যাক্সিমাম হচ্ছে, আমরা এটাকে বলি জলগোলার্ধ, জলভাগ বেশি। কেবলমাত্র শুধু দক্ষিণ আমেরিকার কিছুটা অংশ আছে, আফ্রিকার তো খুব অল্প অংশ আছে, আর অস্ট্রেলিয়াটা দক্ষিণ গোলার্ধে আছে, আর ম্যাক্সিমামটা আর সুমেরু ওই আন্টার্কটিকাটা তো একদম শেষের দিকে, নাহলে আর সবটাই জল। সেই কারণে আমরা উত্তর গোলার্ধেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এবার প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোথায় হবে? এবার একটুখানি মিলিয়ে বলবো, তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে যে পার্থক্যটা আসে সেটা তোমরা সহজেই বলতে পারবে। তাহলে এর ক্ষেত্রে সাইক্লোন মানে টেম্পারেটেড সাইক্লোনের জায়গায় টপিক্যাল আর টেম্পারেটেড, মানে এটা নাতিশীতোষ্ণ এটাকে বলছি, আর এটাকে বলছিলাম ক্রান্তীয়। এটা যেমন শুধু সমুদ্রে হচ্ছিল, এটা দু জায়গাতেই হতে পারে, ল্যান্ডমাসে হতে পারে, সমুদ্রের উপরে উৎপত্তি হতে পারে। এটি একটা প্রধান পার্থক্য, প্রধান পার্থক্য যেটা ল্যান্ডমাসের মধ্যে হতে পারে, আবার জলভাগের উপর বা জলভাগের বা সমুদ্রের উপর হতে পারে। এটা শুধুমাত্র সমুদ্রের উপর, এক নম্বর। দু নম্বর হচ্ছে এর কেন্দ্রে তো ঝড়ের চক্ষু ছিল, এর কিন্তু ঝড়ের চক্ষু নেই। এর ক্ষেত্রে যে বায়ু একটা সমধর্মী বায়ুপুঞ্জ ছিল, সবই উচ্চ নিম্নচাপ আর এদিক দিকে সব এসেই কী করছিল, সব কুণ্ডালাকারে ঊর্ধ্বমুখী হচ্ছিল, কেন্দ্রমুখী বায়ু, তারপরে সেটা কুণ্ডালাকারে ঊর্ধ্বমুখী হচ্ছিল। এখানে কিন্তু এই ধরনের সমধর্মী বায়ু নয়, এখানে একটা বিষমধর্মী বায়ু থাকে। একটা ধরুন শীতল বায়ু এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, আর একটা উষ্ণ বায়ু এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তো এই জায়গার থেকে আমি আবার একটু পিছনে ফিরছি, তারপর আবার এটাই ফিরবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই দুটি বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ দেখো, এটা কি বরফ আচ্ছাদিত বা সুমেরু অঞ্চল। এই জায়গাটা হচ্ছে সুমেরু বৃত্তীয় নিম্নচাপ, এটা সুমেরু উচ্চচাপ। আর ফেলের সূত্র অনুসারে বায়ু কী হবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। ঘড়ির কাঁটার মানে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এলো, হ্যাঁ। আর এখানে যে মেরু সেলটা ছিল, সেই মেরু সেলের বায়ুটা তো এইভাবে উঠছিল, আর এখান থেকে একটা বায়ু এদিকে যাচ্ছিল। ফলে এই যে জায়গাটা আমাদের ত্রিকোষ তত্ত্বে যেটা বলা হয়েছে, যে এটা হচ্ছে মেরুকোষ। এই মেরুকোষের বায়ুটা দেখা যাচ্ছে কি, তাহলে মেরু থেকে এদিকে আসছে, আর উপর দিকে যাচ্ছে, এটা উষ্ণ বায়ু, তাহলে এটা উষ্ণ বায়ু। এটা কি শীতল বায়ু, তাহলে শীতল বায়ু এদিকে আসছে, উষ্ণ বায়ু এদিকে যাচ্ছে, তাহলে এর ঘনত্ব ভিন্ন, এর ঘনত্ব অনেক বেশি।
ডেন্সিটি হাই, অর্থাৎ এই বায়ুর ঘনত্বের তুলনায় এর ঘনত্ব বেশি, শীতল ভারী। এইভাবে যদি যায় তাহলে দুটি ভিন্ন ঘনত্বের বায়ুপুঞ্জ বিপরীত দিকে যখন চলছে, কোথায় হচ্ছে এটা? প্রথমত মধ্য অক্ষাংশে বা পোলার ফ্রন্টে। এই দুটো বায়ু যখন হয় তখন একটা সীমান্ত তৈরি হয়, আমরা বলি ফ্রন্ট। তাহলে কোথায় হলো? পোলারে। তাহলে এর একটা অন্য নাম পোলার ফ্রন্ট। এবার এই যে বায়ুটা, যে আগের যে ঘূর্ণবাদটা হলো যে সমধর্মী বায়ুপুঞ্জ, এখানে তাহলে সমধর্মী বায়ুপুঞ্জ নয়, এটা ভিন্নধর্মী বায়ুপুঞ্জ। এবার এর উৎপত্তিটা কেমন হয় এটা দেখে নেওয়ার পরে আমরা আবার এর পাত থেকে যাব। উৎপত্তিটা কেমন হলো? ফার্স্ট ফেজ, এটা ভিন্ন ঘনত্বের বায়ুপুঞ্জ বিপরীত দিকে চলছে। আমি ধরলাম এটা কোল্ড এয়ার মাস। আর এই দিক থেকে এই দিকে যাচ্ছে উষ্ণ বায়ু, ওয়ার্ম এয়ার মাস। এর মাঝখানে, এই দুটো মাঝখানে একটা তল তৈরি হয়, একটা সীমান্ত তৈরি হয়, মানে যে দুটো বায়ুপুঞ্জকে আলাদা করে রাখে, থেকে আমরা বলছি সাম্য সীমান্ত। সাম্য সীমান্ত। নাম্বার 2, সেকেন্ড স্টেজে গিয়ে কি হলো? এই যে সাম্য সীমান্তের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, যেহেতু দুটি ভিন্ন ঘনত্ব, এবং তোমরা জানো যে পার্থক্য রয়েছে। আর শীতল বায়ু সবসময় টেন্ডেন্সি হচ্ছে নিম্নমুখী নামা, আর উষ্ণ বায়ুর টেন্ডেন্সি সবসময় উপরের দিকে ওঠা। ফলে দ্বিতীয় ধাপে কী হয় যে এই সাম্য সীমান্তের মধ্যে একটা, আমি একটা চিহ্ন দিচ্ছি দাঁতের মতো দেখতে, আর এটা একটু অন্য টাইপের। আসলে এটার ইন্টারন্যাশনাল সাইন। এই চিহ্নটার মানে হচ্ছে ওয়ান ফ্রন্ট, এটা আন্তর্জাতিক চিহ্ন, এটা কোল্ড ফ্রন্ট। তাহলে এই পাশটা কী ছিল? উষ্ণ বায়ু। আর ওপরটা কী ছিল? শীতল বায়ু। শীতল বায়ু। এবার এখানে দুটো সীমান্ত জন্ম হলো, একটা হচ্ছে শীতল সীমান্ত আর উষ্ণ সীমান্ত। তোমাদের প্রশ্ন হতেই পারে সাম্য সীমান্ত কাকে বলে? যে এসে টাইপ কোশ্চেন থাকে না উচ্চ মাধ্যমিকে 1 নম্বরে, তো বললো সাম্য সীমান্ত কাকে বলে? তোমরা বলবে যে নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পশ্চিম যে পশ্চিমা বায়ুর দুটো তলে যে একটা সাম্য সীমান্ত তৈরি হয়, যে সীমান্ত তৈরি হয় তাকে সাম্য সীমান্ত বলে। এবার শীতল সীমান্ত কাকে বলে? প্রশ্ন। তোমরা বলবে যে এই সাম্য সীমান্তের যে অংশে শীতল বায়ু উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে ঢোকার চেষ্টা করে, তখন তাকে আমরা বলবো শীতল সীমান্ত। এবার এই চিহ্নটা দিতে বলছি কেন? যদি আমরা এই চিহ্নটা দিয়ে থাকি, আমরা যদি শীতল সীমান্ত নাও লিখি তাহলেও বোঝা যাবে যে এটা একটা শীতল সীমান্ত, কিন্তু আন্তর্জাতিক চিহ্ন। তাহলে এবার উষ্ণ সীমান্ত কাকে বলে? ঠিক উল্টোটা। উল্টোটা, অর্থাৎ উষ্ণ বায়ু সাম্য সীমান্তের যে অংশে শীতল বায়ুর মধ্যে ঢোকার চেষ্টা করছে। ইভেন মানে সাইনটা যেটা সেটাও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ বায়ুর। এবং ধরুন এরকমই আমি যদি ভাবি আমার এই ডান হাতটা হচ্ছে উষ্ণ সীমান্ত, এটা শীতল সীমান্ত, কি হচ্ছে? আমার দিকটা হচ্ছে উষ্ণ বায়ু, ওই দিকটা শীতল বায়ু। তাহলে কি হচ্ছে? এইভাবে এখান থেকে ঢোকার চেষ্টা করছে আর এদিকে ঢোকার চেষ্টা করছে, অর্থাৎ এরকম একটা তৈরি হলো। তা ঠিক তেমন এই হলো। এবার তৃতীয়টা, 2 নম্বর গেল। তৃতীয়টা দেখি, এই সীমান্তে শীতল সীমান্তের গতিবেগটা একটু বেশি। খুব স্বাভাবিক, কারণ শীতল বায়ুর ঘনত্ব বেশি। এর গতিবেগটা কিন্তু বেশি, সেই তুলনায় উষ্ণ সীমান্তের গতিবেগটা কম। ফলে এখানে এই সাম্য সীমান্তের এই জায়গাটা একটা সীমান্ত শীর্ষ তৈরি হলো।
সীমান্ত শীর্ষ। এই শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্তে মিট করছে, সেটা হচ্ছে শীতল সীমান্ত একদম। তো এই শীতল সীমান্ত লেগে এই জায়গাটা কোন বায়ু ছিল এর মধ্যে? উষ্ণ বায়ু। তাহলে এই চারিদিকে কি ছিল? শীতল বায়ু। এই উচ্চচাপ শীতল বায়ু। এই শীতল বায়ু যদি একটা উষ্ণ বায়ুপুঞ্জকে ঘিরে ফেলে তাহলে এখানে কি হবে? একটা হালকা মেঘের জন্ম হবে। এই যে উষ্ণ বায়ু, এই উষ্ণ বায়ুর চারিদিকে শীতল বায়ু ঘিরে ফেলেছে। শীত কোথায়? না সীমান্ত শীর্ষে। একটা স্ট্যাটাস গ্রুপের এখানে একটা মেঘ তৈরি হলো, আর একটা সীমান্ত শীর্ষ তৈরি হলো, আর খুব কাছাকাছি চলে এলো। তৃতীয় ধাপ গেল। চতুর্থ ধাপ, এবারটা এইটা দেখে তোমরা কি বুঝেছো? অর্থাৎ শীতল সীমান্তটা পুরোপুরি এসে উষ্ণ সীমান্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এইটাকে আমরা বলি অক্লুটেড সীমান্ত। অক্লুটেড সীমান্ত। আমাদের প্রশ্ন হয় কিন্তু যে তো অক্লুটেড সীমান্ত কি? তাহলে তোমরা বলবে যে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্তের গতিবেগ একই নয়। উষ্ণ সীমান্তের তুলনায় শীতল সীমান্তের গতিবেগটা বেশি। ফলে একটা সময়ে আসে যে শীতল সীমান্তটা পুরোপুরি উষ্ণ সীমান্তের উপর প্রতিষ্ঠিত হয়। এটাকে বলা হয় অক্লুটেড সীমান্ত। আর এই যে ঘটনাটা ঘটলো এতগুলো ধাপের মধ্য দিয়ে, এই ঘটনাকে বলে অক্লুশন। হ্যাঁ, অক্লুশন। এটাও একটা প্রশ্ন, অক্লুশন কি? তাহলে এই পাশে যদি আমার উষ্ণ বায়ু থাকতো আর এইভাবে যদি আস্তে করে এটা প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? আমরা যদি দুটো বিস্কিটের ভিতরে খানিকটা জেলি লাগিয়ে আস্তে দুটো চাপ দিই, কী হবে? জেলিটা উপরে বেরিয়ে আসবে। তো এখানকার যে উষ্ণ বায়ু ছিল সেই উষ্ণ বায়ুটা কিন্তু এই সীমান্ত শীর্ষের উপরে অবস্থান করল। এই জায়গাটা, তো এই জায়গাটা অবস্থান করলে কি হবে? তাহলে চারিদিকে কি আছে? উচ্চচাপ। তাহলে কি হবে? সেই উত্তর গোলার্ধ হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে সেই উচ্চচাপ থেকে নিম্নচাপে যাবে। অর্থাৎ এখানে ঘূর্ণবাত সৃষ্টি হল। আর ততক্ষণে এই বায়ুটার বায়ু প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? পরের যে ধাপটা হবে, এর চাপের ঢালটা কমে যাবে। চাপটা যে এই যে চাপের পার্থক্য আছে, এই চাপের পার্থক্যটা কমে যাবে। কারণ এখানে ঊর্ধ্বমুখী বায়ু, তো এটা খুব তাড়াতাড়ি শীতল হবে। আর তাড়াতাড়ি শীতল হয়ে গেলে যেহেতু এটা শীতল বায়ু, এটাও শীতল হয়ে যাবে আস্তে আস্তে। তখন এই ধাপটা চলে গিয়ে শীতল বায়ু তখন কি করবে? পরের ধাপে এসে নিচের দিকে নামার চেষ্টা করবে। তার মানে সে আগে হলো শীতল বায়ু নিচের দিকে নামার চেষ্টা করছে, আর এদিকে উষ্ণ বায়ু আছে, মানে আবার সেই প্রারম্ভিক পর্যায়ে ফিরে এলো। এইটাকে আমরা বলি, একদিকে হচ্ছে যে কিভাবে উৎপত্তি হয়, আর একটা আমরা বলি যেটা হচ্ছে সাইকেল অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন। এটা একটা জীবনচক্র। এবার আমরা যদি পার্থক্যে যাই তাহলে খুব সহজে এবার পার্থক্যটা তৈরি হবে। কারণ এই পার্থক্যটা কিন্তু ভালো করে করবে। এই পার্থক্যটা এই শেষে খুব দেয়, আর মাধ্যমিকে যেটা দেয় ওই ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন অঞ্চলে, যে ক্রান্তীয় ঘূর্ণবাতের নামগুলো আলাদা বিভিন্ন সমুদ্রে, সেখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে। তা আমরা এবার একটা পার্থক্যটা করে নিই, দেখি। এটাকে তিনটে পার্থক্য তো তোমরা দেখেই নিয়েছিলে। হ্যাঁ, তিনটে পার্থক্য দেখেও আবারও দরকার হলে আমি আরেকবার রিপিট করছি তোমাদের বোঝার জন্য। এক তো উৎপত্তি স্থল কোথায় হচ্ছে, তাহলে এক আমরা বলি অবস্থানটা, অক্ষাংশগত অবস্থান। এটা 5 থেকে 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে হয়, আর এটা 30 থেকে 60 বা 65 হয়। কারণ হচ্ছে 60 বা 65 আমরা বলি কেন? বলি হচ্ছে আমাদের যখন এই প্রেশার সেলগুলো শিফট করে উত্তরায়ণ বা দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে, যখন উত্তরায়ণের সঙ্গে সঙ্গে যখন উত্তর দিকে শিফট করে, সেই জন্য ল্যাটিটিউডাল যে ভেরিয়েশন সেটা কিন্তু 60-65 হচ্ছে। উত্তর গোলার্ধে যদি সরে যায় চাপ বলা এটা,
তাহলে সেখানে 65 হয়ে যায়। কিন্তু আজকে আমাদের হাতে সময় শেষ স্যার, আর আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো না। স্যার, আর কি পার্থক্য? স্যার আর আজকে করা যাবে না, আমাদের আজকে ও, সময় একদম শেষ হয়ে তাহলে গেছে। পার্থক্যটা 3টে বলেছি। আর এটা হচ্ছে দুর্যোগপূর্ণ, আমি 1 মিনিট সময় আছে। আচ্ছা, মানে একদমই সময় নেই। হ্যাঁ, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় আর একটা শান্ত আবহাওয়া, আর এখানে ঝড়ের চক্র হয়, এটা হয় না। হ্যাঁ, তারপর এটা সমুদ্রে হয়, এটা স্থলভাগ ও সমুদ্রে দু জায়গাতেই হয়। আর এর গতিবেগ অনেক বেশি, এর গতিবেগ অনেক কম, ইত্যাদি। নমস্কার, তোমরা ভালো করে পড়াশুনো করবে, দেখবে, বুঝবে বিষয়টা। আবার যদি কখনো আমার সুযোগ হয় স্যার, কোনো একটা নিশ্চয়ই বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ।